প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করেছি। আর তোমাদের ক্লাস নেওয়ার জন্য আজ আমি উপস্থিত হয়েছি প্রকৌশলী মোহাম্মদ প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে অনেকে উপস্থিত হয়েছো। সবিয়াল হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আফসান মুমিন, রোল 212, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখনও যারা উপস্থিত হওনি তারা ক্লাসে উপস্থিত হও, কারণ আমি তোমাদেরকে আজকে চতুর্থ অধ্যায়ের বলতে গেলে শেষ ক্লাস শেষ করব। চতুর্থ অধ্যায়ে আমি প্রোগ্রামিংয়ের উপর 10টি ক্লাস নিয়েছি এবং প্রোগ্রামিংয়ের বাইরেও থিওরিক্যাল অনেক ক্লাস নিয়েছি। সার্সি প্রোগ্রামিং কমপ্লিট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আর আফসান মোমিন, আমি তোমাদের আজকে চতুর্থ অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। তোমাদের নেক্সট ক্লাস থেকে আসলে আমি তোমাদের সি প্রোগ্রামিং করাবো। চতুর্থ অধ্যায়ের একটি প্রশ্ন, থিওরিক্যাল প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসে। এই প্রশ্নটা তোমাদেরকে আজকে আমি জাস্ট দেখাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আমাদের আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে, আমরা এতদিন যে ওয়েব পেজ তৈরি করেছি বা ডেভেলপ করেছি, আজকে আমরা সেই ওয়েব পেজ পাবলিশ করব, অর্থাৎ প্রকাশ করব। আমার তৈরিকৃত ওয়েব পেজটি যেন সবাই দেখতে পায় এবং সবাই বিভিন্ন জায়গায় বসে অ্যাক্সেস করতে পারে, এর জন্য কি দরকার সেই কাজগুলো আমি আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলে ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আমাদের আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং পদ্ধতি বা প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে মূলত পেজ পাবলিশড করা যায় সেটা আমরা দেখব। জামালউদ্দিন ইস ওয়াচিং, থ্যাংক ইউ। হিসামউদ্দিন খান ওয়াচিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ওয়েব পেজ পাবলিশিং, একটি ওয়েব পেজ পাবলিশিং করার পূর্বে মূলত একাধিক কাজ করার প্রয়োজন হয় এবং কি কি ধাপে ধাপে ওয়েব পেজ পাবলিশ করতে হয় সেই ধাপগুলো আজকে আমরা দেখব এবং ধাপগুলো আজকে আমরা শিখব। তাহলে ওয়েব পেজ পাবলিশিংকে একটু জেনে নেই। যখন একাধিক কার্যাবলী সম্পন্ন করার মাধ্যমে একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটকে আমরা সকলের সম্মুখে তুলে ধরি বা প্রকাশ করি, মূলত তখন তাকে বলা হয় ওয়েবসাইট পাবলিশিং পদ্ধতি বা প্রক্রিয়া। ওয়েব পেজ তৈরি করলে সেটি সকলের নিকট প্রদর্শনযোগ্য হবে না। অর্থাৎ আমি একটি ওয়েব পেজ তৈরি করলাম, এতদিন তোমরা দেখেছো যে ওয়েব পেজ তৈরি করার জন্য HTML ব্যবহার করেছি, একাধিক কোড লিখেছি, কিন্তু এই ওয়েব পেজ তৈরি করলেই সেটি প্রদর্শনযোগ্য হবে না। এজন্য একে প্রয়োজনীয় বিভিন্ন ধাপ অনুসরণ করে ইন্টারনেটে ওয়েবসাইট হিসেবে পাবলিশ করতে হবে। অর্থাৎ আমার তৈরিকৃত ওয়েব পেজটি আমি সকলকে দেখানোর জন্য, সকলের নিকট শো করার জন্য আমাকে পাবলিশ করতে হবে। একটি ওয়েবসাইট পাবলিশ হবার পরই কেবল তা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রদর্শন করা যায়। ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে, এই ধাপগুলো আমরা জানব। অর্থাৎ আমি একটি ওয়েব পেজ তৈরি করব, ওয়েব পেজ পাবলিশ করব, এজন্য আমাকে একাধিক কার্যাবলী সম্পন্ন করতে হবে। একাধিক কার্যাবলী সম্পন্ন করলেই আমার ওয়েব পেজটি সকলের নিকট পাবলিশ হবে। এখন এই ওয়েব পেজ পাবলিশ করার জন্য মূলত কি কি কাজ করতে হয়, এই কাজগুলো আমরা দেখব যে কি কি কাজ করা আমাদের দরকার ওয়েব পেজ পাবলিশিংয়ের জন্য। তো প্রিয় শিক্ষার্থীদের, 1 নম্বর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন চূড়ান্ত করা। অর্থাৎ আমার ওয়েবসাইটটা কেমন হবে, কিভাবে মূলত এটাকে আমি সাজাবো,
কি কি তথ্য রাখবো এগুলোকে ডিজাইন করার এরপর ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা, হোস্টিং এর জন্য সার্ভার চূড়ান্ত করা, হোস্ট সার্ভার ওয়েবসাইটকে আপলোড করা বা পাবলিশ করা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 4টা ধাপ মনে রাখবে। কি, ওয়েবসাইট ডিজাইন চূড়ান্ত করব, তারপর ডোমেইন নেম রেজিস্ট্রেশন করব, এরপর হোস্টিংয়ের জন্য সার্ভার চূড়ান্ত করব, হোস্ট সার্ভার ওয়েবসাইটকে আপলোড করব বা পাবলিশ করব। আমি প্রত্যেকটি ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। জান্নাতুল ফেরদাউস জান্নাত, সাবিয়া আল হাসান, আলামিন হাসান আর সিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখে নেই ওয়েবসাইট ডিজাইন। মূলত ওয়েবসাইট ডিজাইনটা কি? আসলে পূর্বে বর্ণিত পদ্ধতি অনুসারে ওয়েবসাইটকে ডিজাইন করে চূড়ান্ত করতে হবে। মূল কথা হচ্ছে, আমি HTML ডিজাইন করে HTML ব্যবহার করে যে ডকুমেন্টগুলো বিভিন্নভাবে সাজাবো, তোমাদেরকে এতদিন প্রোগ্রামিং করার জন্য যে সাজানোর পদ্ধতি দেখেছি, যে HTML এর ব্যবহার শিখিয়েছি, মূলত সেই HTMLটা ব্যবহার করে আমি ওয়েব পেজটাকে সুন্দর করে সাজাবো এবং ডিজাইন করবো এবং আকর্ষণীয় করে তুলব, যেন ব্যবহারকারী সহজেই এটি দেখে মুগ্ধ হয়। এজন্য আমি এটিকে যত সুন্দর করে সাজানো সম্ভব CSS ব্যবহার করে, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমি সাজাবো মূলত। এরপরের ধাপ হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা। প্রিয় শিক্ষার্থীরা, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা কি? মূলত ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা হচ্ছে প্রত্যেকটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের মূলত একটি নির্দিষ্ট নাম থাকে। ওয়েব পেজের ক্ষেত্রে যেই নামটা ব্যবহার করে আমরা ওয়েব পেজকে সার্চ করি বা খুঁজে থাকি, সেই সার্চ করার জন্য একটি ইউনিক নামের প্রয়োজন। মূলত এই নামটিকেই সাধারণত ডোমেইন নেম বলে। অর্থাৎ প্রতিটি ওয়েবসাইটের জন্য একটি ইউনিক ডোমেইন নেম প্রয়োজন এবং তার নির্দিষ্ট মূল্যের মাধ্যমে কিনে নেওয়াকে ডোমেইন নেম রেজিস্ট্রেশন বলে। আমরা সহজে এভাবেও বলতে পারি যে প্রত্যেকটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট নাম থাকে যা এক ও অদ্বিতীয়। এই এক ও অদ্বিতীয় নামকে ডোমেইন নেম বলে। ডোমেইন নেম সর্বদা ইউনিক হবে, অর্থাৎ একই ডোমেইন নেমের একাধিক সাইট হতে পারে না। সুতরাং ডোমেইন নেম নির্বাচনের ক্ষেত্রে এটি মনে রাখা উচিত। বিভিন্ন কোম্পানি ডোমেইন নেম রেজিস্ট্রেশনের সেবা প্রদান করে। বাংলাদেশেও অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা বাইরের নামকরা বিভিন্ন প্রতিষ্ঠান হতে ব্যবহারকারীর জন্য ডোমেইন নেম নিবন্ধনের ব্যবস্থা করে দেয়। ডোমেইনের বিষয় এদের কাছ থেকে সহায়তা পাওয়া যায়। মূলত ডোমেইন নেম লেখার জন্য বা তৈরি করার জন্য বা কেনার জন্য বাংলাদেশেও অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা বাইরের নামকরা বিভিন্ন প্রতিষ্ঠান হতে ব্যবহারকারীর জন্য ডোমেইন নেম নিবন্ধনের ব্যবস্থা করে দেয়, অর্থাৎ তাদের সাথে সংযুক্ত হয়ে ডোমেইন নেম ক্রয় করে এবং আমাদের দেশে সেবা প্রদান করে থাকে। কারো কাছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা পেপ্যালের অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে তিনি সরাসরি নিজেই ডোমেইন নেম কিনতে পারেন। অর্থাৎ তোমার কাছে যদি একটি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে কিংবা তোমার পেপ্যাল এর অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে তুমি সরাসরি নিজেই কোনো ডোমেইন নেম কিনতে পারবা, অর্থাৎ অন্য কারো মাধ্যম তোমার দরকার নয়। আসসালামু আলাইকুম স্যার, 231। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ডোমেইন নেম ক্রয় করার জন্য হয়তো বাংলাদেশের কারো সহায়তা নিতে হবে, না হলে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগবে, না হলে পেপ্যাল অ্যাকাউন্ট লাগবে। আর ডোমেইন নেম ক্রয় করার জন্য বিভিন্ন সাইট রয়েছে, যেরকম www.name.com, www.nameship.com, www.gandy.net ইত্যাদি সহ আরও কিছু সাইট হতে ডোমেইন নেম নিবন্ধন করা যায়। অর্থাৎ এই যে এখানে কিছু ঠিকানা দেওয়া আছে, এই নেমগুলো ছাড়া আরও বিভিন্ন ধরনের অ্যাড্রেস রয়েছে যেগুলো দিয়ে কি ডোমেইন নেম ক্রয় করা সম্ভব। মূলত ডোমেইন নেম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা নিতে হবে সেগুলো হলো, আমাদেরকে একটু জানতে হবে যে আমরা একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করব বা নিবন্ধন করব, এক্ষেত্রে আমার কি কি বিষয় জানা থাকা দরকার। যে নামে রেজিস্ট্রি করতে চাওয়া হচ্ছে অর্থাৎ সেটি আগে ব্যবহৃত হচ্ছে কিনা, কেননা একই নামে দুটি রেজিস্ট্রেশন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, ধরে নাও তুমি একটা নাম চাইতেছো, তোমাকে প্রথমে দেখতে হবে এই নামে পৃথিবীতে
কেউ কোনো ডোমেন রেজিস্ট্রেশন করছে কিনা, অর্থাৎ কোনো ওয়েবসাইট রেজিস্ট্রেশন আছে কিনা। যদি এই নামে থাকে তাহলে তোমাকে এই নামে দেওয়া সম্ভব নয়। রেজিস্ট্রেশনটি নিজের নামে নাকি কোম্পানির নামে হবে তা ঠিক করা। আমাকে দুটি জিনিস এখানে প্রথমত দেখতে হবে যে এই নামে অন্য কোনো সাইট আছে কিনা। এরপরে দেখতে হবে রেজিস্ট্রেশনটি নিজের নামে নাকি কোম্পানির নামে হবে তা আমি ঠিক করে নেব। এমডি তাজুল ইসলাম, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে না বুঝো আমাকে জিজ্ঞেস করবে। হাফিজুল ইসলাম, তাজুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, ডোমেইন নেমের সকল প্রশাসনিক ক্ষমতা, বিল ইত্যাদি পার্সোনাল নাকি অফিসিয়াল প্রোফাইল হবে তা ঠিক করে নিতে হবে। তাহলে আমি তোমাদেরকে প্রথমে কি বললাম যে এই নামে ডোমেইন কারো আছে কি না করা, রেজিস্ট্রি করা, সেটা আমাকে দেখতে হবে। 2 নম্বর হচ্ছে এটা কি ব্যক্তিগত নামে হবে না কোম্পানির নামে হবে সেটা দেখতে হবে। 3 নম্বরে হতে গিয়ে যে ডোমেইন সকল প্রশাসনিক ক্ষমতা এবং এটার বিল ইত্যাদি পার্সোনাল প্রোফাইল হবে তা ঠিক করে নিতে হবে। কোন কোম্পানির মাধ্যমে ডোমেইন রেজিস্ট্রেশন করানো হবে তা নির্ধারণ করা এবং এক্ষেত্রে কোম্পানিগুলোর সুযোগ সুবিধা যাচাই করা, যথাযথ কোম্পানিকে নির্বাচন করা। অর্থাৎ কোন কোম্পানি কি সুযোগ সুবিধা দিতেছে বা দিয়েছে এই সকলগুলো আমি কি করব, এখানে যাচাই করব। এগুলো যাচাই করে নিলে অর্থাৎ এক এক কোম্পানি এক এক রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকে। তোমার ক্ষেত্রে তুমি দেখবা যে তুমি কি সুযোগ সুবিধা, অর্থাৎ তোমার সুযোগ সুবিধার সাথে কতটা মিল রয়েছে। এই মিলগুলো দেখে যে তোমার কোন সুযোগ সুবিধাটা প্রয়োজন, এগুলো দেখে তুমি মূলত ডোমেইন নেম ক্রয় করবে। এমডি আরমান হুসাইন, ওয়েব সার্ভার হোস্টিংয়ের জন্য সার্ভার চূড়ান্ত করা। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ আমাদের দ্বিতীয় নম্বর যে ধাপটি ছিল একটা ওয়েব পেজ পাবলিশের ক্ষেত্রে প্রথম ধাপ ছিল ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা। দ্বিতীয় নম্বর ধাপটি হচ্ছে সার্ভার চূড়ান্ত করা। অর্থাৎ হোস্ট মানে কি? হোস্ট আমি যদি এভাবে বলি যে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অর্থের বিনিময়ে আমার ওয়েব পেজ কোনো সার্ভারে সংরক্ষিত রাখাকে হোস্টিং বলে। এখানে বলা হয়েছে, দেখো তোমরা, ওয়েব পেজ ডিজাইন করার পর তা ওয়েব সার্ভারে হোস্ট করতে হয়, মূলত একটা জায়গায় রাখতে হয়। ডোমেইন নামটি রেজিস্ট্রেশন করার পর তা ওয়েব হোস্টিং কোম্পানিতে স্থানান্তর করতে হয়। ওয়েব সার্ভার বলতে মূলত বিশেষ ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যারকে বোঝায়, যার সাহায্যে ওই সার্ভারে রাখা কোনো উপাত্ত তথ্য ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। বিশ্বজুড়ে বহু সংখ্যক প্রতিষ্ঠান আছে যারা টাকার বিনিময়ে তাদের সার্ভার কোনো ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় স্পেস বা জায়গা বাড়া দেয়। প্রিয় শিক্ষার্থীরা, একটা ব্যাপার তুমি বোঝো, ওয়েব সার্ভারটা হচ্ছে মূলত কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার এর সমন্বয়ে তৈরি বিশাল কোনো এক মেমোরি স্পেস বা সার্ভিস বা কম্পিউটার। অর্থাৎ কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। সেখানে কি করা হয়, পৃথিবীর বিভিন্ন মানুষের ওয়েব পেজগুলো সংরক্ষিত রাখা হয়। অর্থাৎ এই কোম্পানিগুলো কি করে, তারা বড় বড় সার্ভার তৈরি করে রাখে এবং তাদের বিশাল স্টোরেজ থাকে। তারা এই স্টোরেজকে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন মেয়াদে বিভিন্ন মানুষদেরকে বরাদ্দ দিয়ে থাকে বা ভাড়া দিয়ে থাকে। এজন্য তাদেরকে কি করতে হয়, নির্দিষ্ট অঙ্কের একটি টাকা নির্দিষ্ট সময় পর পরিশোধ করতে হয়। অর্থাৎ ডোমেইন নেম ক্রয় করার জন্য যেভাবে টাকা লাগে, হোস্টিং বরাদ্দ করার জন্য বা সার্ভার বরাদ্দ করার জন্য মূলত এখানে একটি টাকা দিতে হয়। এটা যদি তোমাদেরকে আরও সহজে আমি বুঝাতে চাই, মনে করো তোমরা একটা বাসা ভাড়া নিবে। একজন মালিক একটা বাড়ি তৈরি করেছে। একজন মালিক হয়তো বা সে নিজে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সেই বাড়িটাকে সে বিভিন্ন রুমগুলো, কক্ষগুলো বিভিন্ন মানুষকে ভাড়া দিয়ে থাকে, এর বিনিময়ে সে একটা টাকা পায়। ঠিক সার্ভারগুলো হচ্ছে এরকম, তারা বিশাল কোনো সার্ভার তৈরি করে রাখে, তৈরি করার পর বিভিন্ন স্পেস সমূহ বিভিন্ন মানুষকে ভাড়া দিয়ে থাকে বিভিন্ন অর্থের বিনিময় এবং বিভিন্ন মেয়াদে। তাহলে হোস্টিং হচ্ছে যে আমার ওয়েব পেজটা ডিজাইন করার পর, আমার ওয়েব পেজের তথ্যসমূহ সংরক্ষিত রাখার পর আমি একটি সার্ভারে সকল তথ্যসমূহ বা আমার ওয়েব পেজটা জমা রাখবো। যেখানে আমি জমা রাখবো সেটিই হচ্ছে হোস্টিং বা হোস্টিং ক্রয়। ওয়েব হোস্টিংয়ের জন্য বিভিন্ন ওয়েব হোস্ট কোম্পানিতে তাদের ক্লায়েন্টদের স্পেস ভাড়া দেয়। তবে এক্ষেত্রে সর্বোত্তম উপায় হলো কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যেটাকে আমরা বলি আইএসপি, এর মাধ্যমে ওয়েবসাইটকে হোস্ট করা সবচেয়ে ভালো।
তো এর ফলে অতিরিক্ত অনেক সুবিধা পাওয়া যায়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সাইটের কন্টেন্ট এর উপর ভিত্তি করে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ডিস্ক স্পেসের হোস্টিং সেবা নিয়ে থাকে। এখানে তোমাদেরকে বলে দেই, হোস্টিং যদি বেশি হয় তাহলে টাকাটাও কি বেশি হবে। যেরকম তুমি একটি বাসা ভাড়া নিলা, বাসার স্পেসটা যদি অনেক বড় হয় তোমাকে বেশি টাকা দিতে হবে। ঠিক প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন ওয়েব পেজের ধরন অনুযায়ী হোস্টিং ক্রয় করে থাকি। মূলত প্রয়োজন অনুযায়ী আমরা হোস্টিং নিয়ে থাকি। হোস্টিং প্রযুক্তি সাধারণত দুই ধরনের হয়ে থাকে, যথা একটি হচ্ছে উইন্ডোজ হোস্টিং আর একটি হচ্ছে লিনাক্স হোস্টিং। উইন্ডোজ হোস্টিংটা কি আমরা একটু জেনে নেই। যদি ওয়েবসাইটটি এএসপি অ্যাক্টিভ সার্ভিস পেজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং মাইক্রোসফট এসকিউএল সার্ভার ডেটাবেস ব্যবহার করে তৈরি হয় থাকে, তবে তাকে আমরা উইন্ডোজ সার্ভারের হোস্টিং করতে হবে। প্রিয় শিক্ষার্থী, একটু বোঝার চেষ্টা করো। যদি তোমার ওয়েবসাইটটি এসপি অর্থাৎ অ্যাক্টিভ সার্ভার পেজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং মাইক্রোসফট এসকিউএল সার্ভার ডেটাবেস ব্যবহার করে তৈরি হয়ে থাকে, তবে তোমাকে কি উইন্ডোজ সার্ভারের হোস্টিং করতে হবে। আর লিনাক্স হোস্টিং হচ্ছে যদি ওয়েবসাইটটি পিএসপি অর্থাৎ হাইপারটেক্সট প্রসেসর বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যেটা HTML হাইপারটেক্সট অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং মাইএসকিউএল সার্ভার ডেটাবেস ব্যবহার করে তৈরি হয়ে থাকে, তবে লিনাক্স সার্ভার এর হোস্টিং করতে হবে। বাংলাদেশ লিনাক্স হোস্টিং জনপ্রিয়, কারণ বেশিরভাগ মানুষই এখন আমাদের দেশের লিনাক্স হোস্টিং ব্যবহার করে থাকে। এর অন্যতম প্রধান কারণ হলো বাংলাদেশ পিএইচপি ডেভেলপারের সংখ্যা অনেক বেশি, অর্থাৎ মাইএসকিউএলের চেয়ে বাংলাদেশে পিএইচপি ব্যবহারকারী প্রোগ্রামার অনেক বেশি এবং পিএইচপি ব্যবহার করা অনেক সহজ। এর জন্য পিএইচপিটা অনেকটাই জনপ্রিয় বলা চলে। এজন্য আমরা বেশিরভাগ লিনাক্স হোস্টিং ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এবার হোস্টিং সার্ভার ওয়েবসাইটকে পাবলিশ করা। আমি বিগত 3টি কাজ করলাম, এবার মূল কাজ হচ্ছে যে হোস্ট সার্ভারে ওয়েবসাইটকে পাবলিশ করা, অর্থাৎ আমি যেই পেজটা তৈরি করেছি সেই পেজটাকে কি করব, আমি ওয়েব সার্ভারে পাবলিশ করব অর্থাৎ রাখব। মূলত কোনো ওয়েব হোস্টিং কোম্পানির কাছ থেকে হোস্টিং প্যাকেজ কেনার পর তারা ক্রেতাকে পাসওয়ার্ড একটি কন্ট্রোল প্যানেল প্রদান করে। এটি অধিকাংশ ক্ষেত্রে সি প্যানেল নামে পরিচিত। এছাড়াও অনেক কন্ট্রোল প্যানেলের মধ্যে রয়েছে সুপারমি কন্ট্রোল প্যানেল, তারপর হচ্ছে হেল্প, তারপর হচ্ছে সাইট ওয়ার্কস, তারপর হচ্ছে ডিক্স ইত্যাদি, অর্থাৎ বিভিন্ন ধরনের কন্ট্রোল প্যানেল রয়েছে। আর সি কন্ট্রোল প্যানেল হলো যে কোনো ওয়েব হোস্টিং অ্যাকাউন্টের নিয়ন্ত্রণের জন্য একটি অনন্য সমাধান। এখান থেকে সাইটকে আপলোড করার বিভিন্ন অপশন পাওয়া যায়, অর্থাৎ যেটা হচ্ছে সি প্যানেল, এর ধারাই মূলত এই কন্ট্রোল প্যানেল ধারাই মূলত আমরা ওয়েবসাইটকে নিয়ন্ত্রণ করে থাকি এবং আমরা এটাকে ব্যবহার করে থাকি এবং বিভিন্ন কিছু আপলোড করতে পারি। সি প্যানেলের ব্যবহার করে সাইট আপলোড করার জন্য ওয়েব ব্রাউজার ব্যবহারকারীরা ওয়েবসাইটের অ্যাড্রেস তথা ডোমেন নেমটি টাইপ করার পর ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে সি প্যানেল টাইপ করে ইন্টারনেট চাপতে হবে। যেমন ধরে নিলাম http://www.nationalcollege.edu.bd সি প্যানেল, অর্থাৎ এভাবে মূলত সি প্যানেলটা ব্যবহার হয়। এর ফলে কন্ট্রোল প্যানেলের তথ্য অর্থাৎ সি প্যানেলে লগ ইন পেজ প্রদর্শিত হবে। ওয়েব হোস্ট কোম্পানির কাছ থেকে প্রাপ্ত ইউজার নেম এবং পাসওয়ার্ড টাইপ করে এর লগ ইন বাটনে ক্লিক করলেই কন্ট্রোল প্যানেলে প্রবেশ করা যাবে। এখান থেকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় অপশন সিলেক্ট করে ডিজাইন করা সাইট বা ফাইনালটির লোকেশন নির্দিষ্ট করে সাইটটি আপলোড করা যায়। আবার দেখো, অর্থাৎ সি প্যানেলের লগ ইন পেজটি প্রদর্শিত হওয়ার পর ওয়েব হোস্ট কোম্পানির কাছ থেকে আমি যে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড টাইপ পেয়েছি, এর লগ ইন বাটনে ক্লিক করলেই কন্ট্রোল প্যানেল প্রবেশ করা যাবে। এখান থেকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় অপশন সিলেক্ট করে ডিজাইন করা সাইট বা ফাইনাল লোকেশন নির্দিষ্ট করে সাইটটি আপলোড
করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই অনেক কোম্পানি রয়েছে যারা গ্রাহকের হয়ে নিজেরাই সাইটের তদারকি করেন। সেক্ষেত্রে ইউজার ও পাসওয়ার্ড তাদের কাছেই থাকে, তবে গ্রাহক চাইলে কন্ট্রোল প্যানেলের নিয়ন্ত্রণ নিজের কাছেই নিয়ে নিতে পারে। এবার আমরা একটি চিত্রের মাধ্যমে মূলত দেখব আসলে কিভাবে একটি ওয়েব পেজ পাবলিকের কাছে পৌঁছে যায়। প্রথমে আমি ওয়েব পেজটি ডিজাইন করলাম, তারপর আমি ডোমেইন নেম নির্বাচন করলাম, এরপরে হোস্টিং করলাম অর্থাৎ নির্দিষ্ট একটি স্পেস বাড়া নিলাম, এরপর হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সংযোগ দিলাম, এরপর আমার ওয়েবসাইট রাখলাম, এরপর ওয়েব ব্রাউজারে সংযুক্ত হলো। ওয়েব ব্রাউজারের মাধ্যমে একজন ব্যবহারকারী আমার ওয়েব পেজটি পেল। অর্থাৎ এইগুলো ধাপে ধাপে গিয়ে এই কাজগুলো একজন ব্যবহারকারী পেয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের চতুর্থ অধ্যায় কিন্তু আজকেই শেষ করলাম এবং চতুর্থ অধ্যায়ের তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ওয়েবসাইট পাবলিশিংয়ের ধাপ। এই ওয়েবসাইট পাবলিশিংয়ের ধাপগুলো বিভিন্ন সময় তোমাদের পরীক্ষায় আসে এবং কিভাবে একটি ওয়েবসাইট পাবলিশ করতে হয় তা পদ্ধতি লিখো, এভাবে প্রশ্নটি আসে। তোমরা সুন্দর করে যদি এই 4টা ধাপ একটু বর্ণনা করে দাও তাহলেই তোমার ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আমাদের সকল শিক্ষক মহোদয়ের জন্য দোয়া করবে যেন আমরা নিয়মিত তোমাদের অনলাইন ক্লাস করতে পারি এবং পরিস্থিতি যেন অতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়, যেন তোমরা ক্লাসে এসে ক্লাস করতে পারো। তাহলে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।